এবার যে ছবি আপনাদেরকে দেখাবো আমাদের খবরের যে নিউজ 18 বাংলার খবরের যে নকশাল বাড়িতে খেমচি নদীর বুকে অবৈধ নির্মাণ হচ্ছিল, যে খবর আপনাদেরকে গতকাল আমরা দেখাই। এই খবর দেখানোর পর তৎপরতা আমরা দেখতে পারলাম প্রশাসনের তরফ থেকে। কেন? কারণ সেচ দপ্তরের আধিকারিকরা খেমচি নদীর বুকে যে অবৈধ নির্মাণ হচ্ছিল তা রুখে দিলেন। বিশ্বজিৎ মিত্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, খবর আমরাই দেখিয়েছিলাম খেমচি নদীর বুকে অবৈধ নির্মাণের কি হলো আজ? সেচ দপ্তরের আধিকারিকরা গিয়ে করলেনটা কি? দেখো, একেবারেই খেমচি নদীর পাড়ে যে অবৈধ নির্মাণ হচ্ছিল এবং যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠে আসছিল এবং তারপরেই ঘটনাস্থলে আজ সেচ দপ্তরের আধিকারিকরা পৌঁছায়। সেচ দপ্তরের সঙ্গে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত যেমন ছিল তেমনি ভূমি দপ্তরের আধিকারিকরা ছিলেন। অভিযুক্ত যিনি রয়েছেন তাকে কিন্তু ডেকে পাঠানো হয় এবং তার কাছ থেকে বিবরণ তথ্য নেওয়া হয়। মূলত তাকে বলা হয় যে তিনি কোন দায়িত্বে কিন্তু এই নদীর ওপর কাজ করছেন, তার সমস্ত খুঁটিনাটি বিষয় এবং বিভিন্ন তথ্যাদি দ্রুত তিনি সেচ দপ্তরে গিয়ে জমা দেওয়ার কথা বলা হয়। এবং সেচ দপ্তর থেকে আমরা যা সূত্রে জানতে পারছি, যদি অবৈধভাবে এই নদীর ওপর কনস্ট্রাকশন করা হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে এফআইআর করা হবে। এ ধরনের মত কিন্তু যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন তিনি জানান। তবে গোটা বিষয়টি স্থানীয় বাসিন্দারা চাইছেন যে নদী যেমন ছিল, যে প্রকৃতিতে নদী প্রবহমান সেভাবে যেন নদী থাকুক, কারণ এই নদীর যদি গতিপথ পরিবর্তন এবং নদীর মধ্যে যদি এভাবে কনস্ট্রাকশন হয় তাহলে কিন্তু নদীর যে গতিপথ তা পরিবর্তন হতে পারে এবং পরবর্তীকালে এই নদী কিন্তু ভয়াল রূপ আকার ধারণ করতে পারে। গ্রাম পঞ্চায়েত আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন, বিএলআরও ভূমি দপ্তর থেকেও এসেছিলেন। এইভাবে ঘটনাটা ঘটেছে, ওনারা দেখলেন যে দখল করেছে জবরদখল নদী, তার বায়োডাটা নিল, নোটিশ করবে এবং আশপাশে যারাই নদী এইভাবে দখল করেছে সবাইকে তারা একই আয়তায় নোটিশটা করবে। যারাই এই ঘটনার সাথে যুক্ত, যাদের প্রত্যেকে দোষী শাস্তি ব্যবস্থা হয় তারা পদক্ষেপ গ্রহণ করে। সেকশন করেছে আজকে। আগে এগুলো দেখতে হবে, জমিটা কাজ, জমির রেকর্ডটা দেখতে হবে, এগুলো দেখে নিয়ে তারপর দরকার রেফার করা হবে। 2000 ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে রেফার করা হবে, যা প্রসেসের কাজ করা হবে। খবর দেখিয়েছিলাম আপনাদের খড়দার, যেখানে একটা জলাশয় ভরাট করে দেওয়া হচ্ছিল এবং তারপর সেই খবর দেখানোর পর পুরো আধিকারিকরা গতকাল এলাকায় পৌঁছন। পুরো আধিকারিকরা গিয়ে জানতে চান যে কেন ওই জলাশয় ভরাট করা হচ্ছে। তখন যিনি ওই জলাশয়ের মালিক, ওই এলাকার মালিক, তিনি বলছেন যে এখানে বলা হয়েছিল পরিষ্কার করতে, ভরাট করা হচ্ছে। এবং স্থানীয় বাসিন্দারা তারা বলছিলেন যে হ্যাঁ আমরা পরিষ্কার করতে বলেছি কিন্তু ভরাট করতে বলিনি। আর আজ যখন পুরসভার তরফ থেকে কর্মীরা সেই ভরাট রুখতে গেলেন, মাটি তুলতে গেলেন, তখন আরো বিপাকে পড়তে হলো। তখন এসে হুঁশিয়ারি দিচ্ছেন এই পুকুরের মালিক। আপনারা সেই ছবি দেখছেন নিউজ 18 বাংলায়। আমি সকালবেলা ভোরবেলা এসে একদম দ্রুততার সঙ্গে চেয়ারম্যানের নির্দেশ আমি পালন করেছি। তার মধ্যে কিছুটা এলাকার লোকের বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল। আমাকে বারবার বাধা সৃষ্টি করেছিল যে কাজ করতে দেবে না, আরো জমি আছে দেখুন ওগুলো ভরাট, এরকম বিভিন্ন রকম এখান থেকে বিস্তারিত দেবে। কিন্তু আমরা তার নির্দেশ শুনিনি। আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি চেয়ারম্যানের মাধ্যমে। পুলিশ আসার পর পুলিশ এসে আমরা আবার পুনরায় কাজ চালু করেছি। 3 নম্বর ওয়ার্ডে আপনি গতকাল পরিদর্শনে গিয়েছিলেন এবং আপনি মাটি তোলার জন্য বলেছিলেন। পৌরকর্মীরা ওখানে গেলে তাদেরকে হুমকি এবং বিক্ষোভের মুখে পড়তে হয়, জমি মালিক এবং স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। পৌরসভাগতভাবে আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? পৌরসভাগতভাবে ব্যবস্থা নিয়ে আমরা ওখানে পুলিশ পাঠিয়েছিলাম, পাঠিয়ে আমরা কাজ করে নিয়েছি। কাজ চলছে, রয়েছে এখনো। এবার যে ছবি আপনাদেরকে দেখাবো, মন্দিরে চোর ঢুকেছিল কি করে? কম্বল মুড়ি দিয়ে চোর ঢুকেছিল অবশ্যই গয়না চুরি করতে। কিন্তু মন্দিরে চুরি করতে গিয়ে যেই কম্বলটা খসে পড়েছে অমনি চোর ধরা পড়ে গেল। আপনারা ছবিটা ভালো করে দেখুন। 24 ঘন্টা কাটতে না কাটতেই পুলিশের জালে চোর। কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে ভালো করে আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি। মুকুট চুরিতে খুলল মুখোশ, মন্দিরে চুরিতে ধরা পড়ল চোর। কম্বল মুড়ি দিয়ে মন্দিরে ঢুকে এই চোর, কম্বল খসে পড়তেই ধরা পড়ে গেল চোর। 24 ঘন্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত। কথা বলবো শুভঙ্কর, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, দেখো, গত শনিবার রাতে দিনহাটা শহরের গোসানি রোড এলাকার একটা কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। কিন্তু যেহেতু চোর আগেই সেই এলাকা দেখেছিল এবং স্থানীয় সেই এলাকাতেই তার বাড়ি, সে জানতো মন্দিরে সিসিটিভি লাগানো আছে, তাই সিসিটিভিতে যাতে চুরি ধরা না পড়ে সে কারণেই মাথায় কম্বল দিয়ে রাত 2টো নাগাদ সে চুরি করতে আসে মন্দিরে। স্বর্ণার সেই কালী মূর্তির গায়ে যে রূপা এবং সোনার অলংকার ছিল সেগুলো খুলে ফেলেছিল। কিন্তু বিপত্তি সাজে যখনই সেই কালী মূর্তির মুকুট খুলতে যায় তখনই তার মাথা থেকে কম্বলটা পড়ে যায়, তার মুখ পরিষ্কারভাবে দেখা যায় সিসিটিভিতে। এরপরই ঘটনার তদন্তে নামে দিনহাটা থানার পুলিশ এবং দিনহাটা শহরের 16 নম্বর ওয়ার্ড থেকে মজিদুল হক নামে
ওই চোরকে ধরে ফেলে পুলিশ। পাশাপাশি এই যে কালী মূর্তির যে সোনা ও রূপার অলংকার ছিল সেগুলি কোচবিহার শহর সংলগ্ন ঘুঘুমারি এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী সুজন কর্মকার তার কাছে বিক্রি করেছিল। সেই সুজন কর্মকারকেও গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। রুমেলা, মন্দিরে সিসিটিভি ছিল, সেখান থেকে আমরা যে চুরি করেছিল তাকে আইডেন্টিফাই করতে পারি। এর বাড়ি থেকেই অ্যারেস্ট করি। চুরি করার পর জিনিসগুলিকে সুজন কর্মকার মা শেফালি জুয়েলারি সেখানে বিক্রি করে। এই সুজন কর্মকারকেও অ্যারেস্ট করি এবং যা যা জিনিসপত্র চুরি গেছিল সবগুলোই রিকভার করা সম্ভব হয়েছে। গতিপথ বদলাচ্ছে জল ঢাকার, সে কারণে মাথা ভাঙায় ভাঙন আতঙ্ক। প্রায় 4 কিলোমিটার জায়গা, সেই 4 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন আতঙ্ক। ছবি দেখাচ্ছি আপনাদের। মাথা ভাঙায় নদী ভাঙনের ভয়, গতিপথ বদলে বিপজ্জনক জল ঢাকার গ্রাসে এই মুহূর্তে বিঘার পর বিঘা জমি। দ্রুত স্থায়ী বাঁধ তৈরির দাবি স্থানীয়দের। রাজেশ প্রতিনিধি আমাদেরকে জানাবেন। রাজেশ, প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সহায়তা কি করা হয়েছে? সত্যিই তো যেই ছবি আমরা দেখছি তাতে আতঙ্ক বাড়বে বই কমবে না। দেখো না, মাথাভাঙা 1 ব্লকের কেদারহাটের গিলাডাঙ্গা এলাকায় জলঢাকা নদীর এই ভাঙনে কিন্তু আতঙ্ক বেড়েছে এলাকাবাসীর। বিশেষত এই নদী তীরবর্তী এলাকায় যারা চাষি, যারা কৃষক, তারা চাষবাস করেন সেই জমিতে বিঘার পর বিঘা সেই জমি কিন্তু জলঢাকার গর্ভে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু তারা আতঙ্কিত। তারা দ্রুত পাকা পারবাঁধের দাবি তুলেছেন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তারা সেচ দপ্তরকে ইতিমধ্যেই জানিয়েছেন পাকা পারবাঁধ তৈরি করার জন্য এবং সেচ দপ্তর এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা আশাবাদী। তবে দ্রুত যেন পাকা বাঁধ তৈরি করা হয় সেই দাবি কিন্তু জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। বেশ, এবার আমরা যে ছবি দেখব বাঁকুড়া মেডিকেলে, সেখানে দালাল রাজ। দেখুন, বিভিন্ন হাসপাতালে দালাল রাজ। ইনফ্যাক্ট আমরা যখন আরজিকর নিয়ে খবর করেছি তখন সেখানেও দালাল রাজের খবর আমাদের করতে হয়েছে। হাসপাতালে দালাল রাজ, বাঁকুড়া হাসপাতালেও একই ছবি। এমার্জেন্সির বাইরে বহিরাগতদের দাপট, ট্রলি বয়ের অভাবে দালালদের রমরমা। দালাল রাজ কিভাবে চলছে, কিভাবে তাদের রমরমা কারবার জানাবেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, বাঁকুড়া মেডিকেলের মতো জায়গায় সেখানে বহিরাগতদের দাপট কেন? একেবারে তুমি যেটা বলছো, বাঁকুড়া মেডিকেলের মতন জায়গা যেখানে শুধুমাত্র বাঁকুড়ার রোগী নয়, পার্শ্ববর্তী জেলা পুরুলিয়া এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের একটা অংশের রোগীও কিন্তু এখানে ভর্তি হয়। প্রতিদিন গড়ে বিভিন্ন ওয়ার্ডে প্রায় 1000-এর বেশি রোগী ভর্তি থাকে। সেখানেই দালাল রাজের রমরমা। আর এই দালাল রাজের রমরমা এই কারণেই যে গ্রুপ ডি কর্মচারী যারা ট্রলি বয় হয়, যারা স্ট্রেচার নিয়ে প্রথমে রোগী যখন অ্যাটেন্ড করে এমার্জেন্সির সামনে, সেখান থেকে বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে দেওয়া, সেই ওয়ার্ড থেকে বিভিন্ন টেস্ট করতে নিয়ে যাওয়া এবং যদি অন্যত্র কোনো হস্তান্তর করে, যখন স্থানান্তরিত করা হয় তখন সেখান থেকে তাকে আবার গাড়িতে তুলে দেওয়া, সেই কাজটা যে ট্রলি বয়রা করে, সেই ট্রলি বয়ের কিন্তু অভাব। এবং সেই বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তারাও মেনে নিচ্ছেন যে অসহায়তার ছবি। আর সেই কারণেই নিরাপত্তারক্ষীর সামনেই এই দালাল রাজ, যেখানে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রোগী এলেই সেই এমার্জেন্সির সামনে পৌঁছে যায় দালালরা এবং দরদাম চলে। তারপরে ঠিক হয় দর, সেই দরের পরেই ডাক্তার যখন দেখার পর রোগীকে যে ওয়ার্ডে বলবেন সেই ওয়ার্ডের ট্রলি বয়রা শিফট করে দেন। কিন্তু তারা অ্যাকচুয়ালি হসপিটালের কর্মী নয়, তারা হচ্ছেন বহিরাগত এবং তাদেরকে কিন্তু চড়া দাম মেটাতে হয়, এমনটাই অভিযোগ। স্থানীয় রোগী থেকে যারা বহিরাগত রোগী, যারা বাইরের থেকে আসছেন, গরিব মানুষ, তাদেরকেও মোটা অঙ্কের টাকা খরচা করতে হয় এই দালালদের পেছনে, তবেই তার রোগী যে পৌঁছায় সেই ওয়ার্ডে। এই অভিযোগ কিন্তু মেনে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রুমেলা, আমাদের অ্যাম্বুলেন্সে এসেছিল, বলেছিল ওখানে সমস্ত কিছু করে দিবে, কিন্তু এখানে আসার পর আমি কিছুই দেখতে পেলাম না। এরপরে নামানোর সঙ্গে সঙ্গে এখানে ছেলেরা এলো, দিয়ে পরে বলতো আমরা করে দিচ্ছি অ্যাডমিশন, সমস্ত কিছু করে দিচ্ছি, কিন্তু হাসপাতালে কোনো পরিষেবা নেই। এরপরে আমাকে কাজটা করাতেও হবে, এরপরে আমার তাদেরকে ধরা ছাড়া তাদের কোনো উপায়ও নেই আমার। তখন আমি নিরুপায় ওদিকে বললাম, তাহলে ওরা যেটুকু করে দেবে। গ্রুপ ডি বা স্ক্যাভেঞ্জিং সেটা এখনো বাড়েনি, ফলে যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, যেমন ইমার্জেন্সিতে কোনো একটা পেশেন্ট এলে মানে বাড়ির লোক হয়তো 1 বা 2 এলো, তাহলে বাড়িতে ট্রলি ঠেলে যে পেশেন্টকে ভর্তি করতে হচ্ছে, সেখানে দালালরা তার আগে থেকেই ক্যাচ করছে ওদেরকে অনেক সময়। এমনকি অনেক সময় ওরা আবার নিয়ে যেতে যাও তার টাকার দাবি করে, অনেক সময় স্ন্যাচও করে। এই ঘটনাটা দাঁড়ায় মানে আমার এই গ্রুপ ডি সংখ্যাটা খুব দরকার, যাতে আমরা ডেডিকেটেড ট্রলি বয় কিছু রেখে দিতে পারি ওয়ার্ডগুলোতে, যাতে আমরা ওটিতে নামানো ওঠানো এই ব্যাপারগুলো করতে পারি। এগুলো দেখা যাক, প্রসেস চলছে, আশা করি পেয়ে যাবো।